আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। 26শে মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি। নতুন যুদ্ধবিরতিতে সম্মত আর্মেনিয়া এবং আজারবাইজান। নির্বাচনে জিতলে ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতি কি হবে, ব্যাখ্যা দিলেন ট্রাম্পের উপদেষ্টা। ভারতের সঙ্গে সংঘর্ষের নেপথ্যে চীনের নির্লজ্জ আগ্রাসন। আমেরিকার কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনে অবস্থানরত মার্কিন নাগরিকদের গ্রেপ্তারের হুমকি দিল চীন। সবশেষে থাকছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে জবাব দেবে রাশিয়া। এই ছিল শিরোনাম। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের 26 মার্চ বাংলাদেশ আসতে পারেন। মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার 18 অক্টোবর ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার 50 বছর পূর্তিতে আগামী বছরের 17 বা 26 মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন। এছাড়া আগামী 16 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী 5 অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। গত 8 অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। ঢাকায় যোগ দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই প্রথম বৈঠক। বাংলাদেশে ভারতের 17তম হাইকমিশনার হিসেবে যোগদান বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের 1992 ব্যাচের কর্মকর্তা। বিতর্কিত অঞ্চল নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে 3 সপ্তাহ আগে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছিল তা বন্ধে নতুন একটি মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। শনিবার এই যুদ্ধবিরতি হওয়ার পর মধ্যরাত থেকেই তা কার্যকর করার সিদ্ধান্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে নতুন এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় সাবেক এই 2 সোভিয়েত প্রজাতন্ত্র একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও পরে 2 দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। আজারবাইজান জানায়, নাগোর্নো কারাবাখ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গানজার 13 বেসামরিক নাগরিক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। অন্যদিকে আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজান যুদ্ধবিরতির পরও নাগোর্নো কারাবাখের ঘন বসতিপূর্ণ স্তেপানাকেরতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ টেলিফোনে আজারবাইজান ও আর্মেনিয়ার 2 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি সপ্তাহখানেক আগে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি মেনে চলার উপর জোর দেন বলে মস্কো জানিয়েছে। পরে 2 দেশই প্রায় একই ধরনের বিবৃতি দিয়ে নতুন মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। নাগোর্নো কারাবাখের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা 10 অক্টোবর মস্কোর দেয়া বিবৃতি এবং 17 অক্টোবর হওয়া চুক্তি অনুযায়ী মানবিক যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে প্রস্তুত। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতায় বাকু অস্বীকৃতি জানানোর পর আর্মেনিয়ায় নাগোর্নো কারাবাখের হয়ে আজারবাইজানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। আর্মেনিয়া বলছে তার সেনাবাহিনী এই সংঘাতে জড়ায়নি এবং তারা আজারবাইজানের কোথাও হামলাও করেনি। তবে প্রধানমন্ত্রীর ছেলেসহ আর্মেনিয়ার অনেক নাগরিকই নাগোর্নো কারাবাখের সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বলে রয়টার্স জানিয়েছে। শনিবার নতুন যুদ্ধবিরতির নিয়ে সমঝোতা হওয়ার পর তা কার্যকর হওয়ার 4 মিনিটের মাথায় আজারবাইজান গোলা ও রকেট ছুড়ে তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। অন্যদিকে আজারবাইজান বলছে আর্মেনিয়াই সন্ধির শর্ত ভঙ্গ করেছে। মার্কিন সরকার 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও প্রথম দিকে দাবি করেছিলেন তিনি পরমাণু সমঝোতার বিষয়বস্তুতে সংস্কার করতে চান, কিন্তু এখন ইরানের ব্যাপারে ওয়াশিংটনের আসল লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান দ্বিতীয় মেয়াদের শাসনকালে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিষয়টি তুলে ধরেন।
করেন। তিনি কোনো রাগ ঢাক না করেই বলেন যে কোনো উপায়ে ইরানের সঙ্গে আলোচনায় বসা হবে তাদের মূল লক্ষ্য। তিনি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে ইরানের বিরুদ্ধে এত বেশি কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে তেহরান শেষ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয় এবং ওই বৈঠকে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতাকে পুরোপুরি উপড়ে ফেলবেন। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন পরমাণু সমঝোতায় কিছুই অর্জিত হয়নি। তিনি আরও দাবি করেন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান পরমাণু কার্যক্রম আরও বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন চায় ইরান সরকারের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসুক এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেশটি সীমিত আকারে পরমাণু কার্যক্রম চালাক। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ ব্যাপারে আরও বলেছেন, আন্তর্জাতিক তত্ত্বাবধানে সীমিত পরিসরে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিষয়ে হয়তোবা আলোচনা হতে পারে। প্রকৃতপক্ষে ওয়াশিংটনের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে ইরানকে পুরোপুরি বিরত রাখা, যাতে দেশটি শিল্প, চিকিৎসা, কৃষি সহ অর্থনৈতিক উন্নয়নে এই প্রযুক্তিকে কাজে লাগাতে না পারে। তারা নামমাত্র ইরানকে পরমাণু কর্মসূচি চালানোর সুযোগ দেবে, তাও আবার আন্তর্জাতিক তত্ত্বাবধানে, যা কোনোভাবেই ইরানের কাছে গ্রহণযোগ্য হবে না। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বক্তব্যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকেও ইরানকে বিরত রাখার কথা বলেছেন। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা এই বিষয়টিও উত্থাপন করা হবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে যাওয়ার জন্য ইরানকে বলা হবে। মার্কিন জাতীয় উপদেষ্টা বলেছেন, তার ভাষায় ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড আলোচনার বিষয় হবে না। অবশ্য তার দৃষ্টিতে ইরান পশ্চিম এশিয়ায় ইসরায়েলি বিরোধী প্রতিরোধী সংগঠনগুলোকে, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের ইসলামী জিহাদি আন্দোলন ও হামাস এবং ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদেরকে যে সহযোগিতা করছে সেটাই সন্ত্রাসবাদ। ভারত ও চীনা সেনাদের গালওয়ান উপত্যকায় মুখোমুখি হওয়া প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, সাম্প্রতিক ঘটনা যেখানে উভয় পক্ষের সেনারা পরস্পরকে পিটিয়ে হত্যা করেছে সেটি হলো চীনের পুরো সীমান্তে দেশটির সরকারের নির্লজ্জ আগ্রাসনের ফল। জাপানে অনুষ্ঠিত QUAD বা কোয়াড মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে থাকা সেদেশের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, ওইসব ঘটনার নেপথ্যে একটি বিষয়ের দিকে যদি লক্ষ্য করেন তবে দেখবেন সেটি হলো চীন সীমান্তে সরকারের নির্লজ্জ আগ্রাসন। ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চল, এর পশ্চিম সীমান্তেও এমনই হয়েছে। এইসব অঞ্চলে এমন কখনোই হয়নি যা এখন হচ্ছে, আর এসবই ঘটছে ওই আগ্রাসনের প্রতিক্রিয়ায়। চলতি বছরের মে মাসের প্রথম থেকেই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন ও ভারতীয় সেনারা অবস্থান নিয়েছিল। জুনে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এলএসির পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। ওই সংঘর্ষে উভয় পক্ষের সেনা সদস্যই নিহত হন। জুন মাসের 15 থেকে 16 তারিখের মধ্যে হওয়া সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়। কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পম্পেওর উদ্বোধনী বক্তব্য সম্পর্কে কথা বলতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও এক কর্মকর্তা জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার আলোচনার সূচনা করেছেন। চীনের কর্তৃত্ববাদ নীতির বিরুদ্ধেই মূলত তার আলোচনার টেবিলে অনেক চুক্তিও হয়েছিল। তিনি বলেন, আমাদেরও সমস্যাটি সঠিকভাবে একটি কাঠামোতে নিয়ে আসতে হবে। এটি মার্কিন চীন বিরোধের বিষয় নয়, সেটি হলো মুক্ত বিশ্ব বনাম চীনা কর্তৃত্ববাদী নীতির বিষয়। আর পররাষ্ট্রমন্ত্রী এটি সম্পর্কেই বরাবর বলে আসছেন। এভাবেই তিনি তার আলোচনার কাঠামো তৈরি করেছেন। এদিকে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে তৈরি হয়েছে কোয়াড গোষ্ঠী। এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন। কোয়াডের দেশগুলো নিয়ে টোকিওতে অনুষ্ঠিত ওই সভায় অংশ নিয়ে পম্পেও চীনের শোষণ, দুর্নীতি ও জবরদখল নীতির নিন্দা করেছেন। তিনি বলেন, এই কোয়াডের অংশীদার হিসেবে এটি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের জনগণ ও অংশীদারদের CCPর শোষণ, দুর্নীতি ও জবরদস্তি থেকে রক্ষা করতে সহযোগিতা করছি। চীন হুঁশিয়ারি করে বলেছে, যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের নাগরিকদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা নিয়েছে তার পাল্টা হিসেবে বেইজিংও তাদের দেশে থাকা মার্কিন নাগরিকদের আটক করতে পারে। যুক্তরাষ্ট্র কর্তৃক কয়েকজন চীনা নাগরিক আটক এবং তাদের জিজ্ঞাসাবাদের ঘটনার প্রেক্ষিতে চীন এই ঘোষণা দিল।
মার্কিন সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্টতা আছে এমন সন্দেহে যুক্তরাষ্ট্র আটক হওয়া কয়েকজন চীনা নাগরিককে আটক করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগও আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকারি কর্মকর্তাদের কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাদের নাগরিকদের বিরুদ্ধে চলমান মামলা দ্রুত নিষ্পত্তি না করলে মার্কিন নাগরিকদের বিরুদ্ধেও আইন লঙ্ঘনের অভিযোগ আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীন। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বৈরিতা বেড়েই চলেছে। গেল 14 সেপ্টেম্বর চীন ভ্রমণে তাদের দেশের নাগরিকদের সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ফ্লোরিডার এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে। সমাবেশে ট্রাম্প বলেন, আপনারা যে খবরটি শুনতে চান সেটি হচ্ছে আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করেছিল বলে সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়নি, কিন্তু এখন আমাদের দখলে সেই ক্ষেপণাস্ত্র আছে। এর আগে গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা বলেছিলেন। সে সময় তিনি এই ক্ষেপণাস্ত্রকে সুপার ডুপার আখ্যা দিয়ে বলেছিলেন, বর্তমানে আমেরিকার হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে 10 গুণ গতিসম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে দাবি করেছেন, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তা এখনও নিশ্চিত করেনি। এর 10 দিন আগে রাশিয়া সমুদ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। আমেরিকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে এই ধরনের উস্কানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। তিনি বলেন, আমেরিকা যদি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তারা পাল্লা রাশিয়া ফেডারেশন পর্যন্ত পৌঁছায়, যার ফলে রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। রাশিয়ার টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্তনভ এইসব কথা বলেছেন। তিনি বলেন, শুক্রবার আমি নিশ্চিত তথ্য পেয়েছি মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে এবং আমি বলি যে এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রুশে কূটনৈতিক মার্কিন নীতি নির্ধারকদের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাদ দিয়ে সংলাপ শুরুর আহ্বান জানান, যা হতে পারে সংঘাতের বিকল্প। তিনি বলেন, মার্কিনিরা মনে করেন তারা অস্ত্র প্রতিযোগিতায় বিজয়ী হবেন। তারা বিশ্বাস করেন যে আগের নীতি অনুসরণ করে রুশ অর্থনীতিকে গভীর খাদের মধ্যে ফেলতে পারবেন, কিন্তু এই পথ বিপজ্জনক এবং সংলাপ জরুরি। মার্কিন রাজনীতিবিদদের মধ্যে অন্তত অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজন ব্যক্তির উচিত অস্ত্র প্রতিযোগিতা ছেড়ে সংলাপের বিষয়টি সামনে আনা। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।